শ্রদ্ধেয় সভাপতি মাননীয় শ্রী তপোধীর ভট্টাচার্য মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন আমন্ত্রিত অতিথি, মাননীয় বিধায়ক, সংগঠনের সারা বাঙালি যুব ছাত্র সংস্থার সংগঠন তার সভাপতি মিস্টার চন্দন চ্যাটার্জি এবং বিভিন্ন রাজ্য থেকে আসা বা আসামের বিভিন্ন বাঙালি সংগঠন যারা এসছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার দৃষ্টিকোণ কি সেটা আমি ব্যক্ত করছি। অসমিয়া বাঙালির যে আজকে যে পরিস্থিতিটা এসেছে এনআরসি, তার বীজ কিন্তু 200 বছর আগে হয়েছিল। আমি এ সম্পর্কে একটু কিছু না বললে আমাদের উৎসটা যদি জানতে না পারি আমরা সমাধান পাব না। 1826 সালে যখন অসম ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনে আসে, 1836 সালে অসমের রাজ্যভাষা হয়েছিল বাংলা ভাষা এবং 1836 থেকে 1872 সাল অবধি সেখানে বাংলা ভাষা ছিল। 1874 সালে অবিভক্ত গোয়ালপাড়া, যেটা বর্তমানে 5টা জেলা অসমের, এবং সিলেট আসাম কমিশনারেটের সঙ্গে রেভিনিউ বৃদ্ধির জন্য ব্রিটিশ ঢুকিয়ে দিয়েছিল। অর্থাৎ বর্তমান আসামের যেটা মানচিত্র 1826 সালে কিন্তু সে মানচিত্র ছিল না। সুতরাং অটোমেটিক্যালি, এবং সিলেট জেলা তখনকার দিনে সিলেট জেলা ছিল বিশ্বের মধ্যে সবচেয়ে ঘনবহুল একটা ডিস্ট্রিক্ট সারা বিশ্বের মধ্যে। সুতরাং ওই মানুষগুলো যখন এসে গেল অটোমেটিক্যালি বাংলা ভাষীর সংখ্যা বেড়েছিল, যার জন্য 1901 সালে অসমের আদমশুমারি অনুযায়ী, লোকগণনা অনুযায়ী অসমিয়া ভাষীর সংখ্যা ছিল মাত্র 20%, 20%। 1911 সালে 20% 5, 1921 সালে 21%, 1931 সালে 21% 5। অসমিয়া জনসংখ্যা ছিল 21%, 21.5% 31 সালে। এবং 1931 সালে বাংলা ভাষীর সংখ্যা ছিল, যেটা গ্রেটার অসম ছিল, বৃহত্তর অসম, বাংলা ভাষীর সংখ্যা ছিল 39 লক্ষ এবং অসমিয়া ভাষীর সংখ্যা ছিল 19 লক্ষ এবং উপজাতির সংখ্যা ছিল 12 লক্ষ। অর্থাৎ অসমিয়া ভাষী এবং উপজাতি দুটো মিলিয়ে 31 লক্ষ, বাংলা ভাষীর সংখ্যা 39 লক্ষ। এবং তখন থেকেই বাঙালিকে ভাগ করার ষড়যন্ত্র, হিন্দু মুসলমানে ভাগ করার ষড়যন্ত্র শুরু হয়েছিল। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য লোকগণনা হয়নি এবং 1950 সালে রাজ্য পুনর্গঠন হয়েছিল। তখন ব্রহ্মপুত্র উপত্যকার মুসলমান সম্প্রদায়েরা একটা বৃহৎ সংখ্যক অসমিয়া ভাষায় পরিচয় দেন, যার জন্য 1951 সালে লোকগণনায় দেখা গেল 76% অসমিয়া ভাষী। অর্থাৎ 1931 সালে যেটা 21% ছিল সেটা জাম্প করলো 76%, এবং বাংলা ভাষীর সংখ্যা একেবারে কমে গেল। শুধু বরাকের হিন্দু মুসলিম বাঙালি যারা, তারা বাংলা ভাষী ছিল, আর ব্রহ্মপুত্র উপত্যকায় যারা হিন্দু বাঙালি ছিল তারা বাঙালি ছিল। এবং তখন থেকেই এইটা শুরু হলো যে 80 লক্ষ বাংলাদেশি, পাকিস্তানি বা 1 কোটি বাংলাদেশি। প্রকৃতপক্ষে আজকে দেখা গেল যে 1000 আপত্তি পড়েছে এনআরসিতে, যেখানে 80 লক্ষ বা 1 কোটি বাংলাদেশিতে আপত্তি কোথায়? তার মানে এই একটা মিথ, একটা গল্প, বাংলাদেশি গল্প চালিয়ে, হিন্দু বাংলাদেশি বা মুসলিম বাংলাদেশি গল্প একটা চালিয়ে ক্ষমতাটা ধরে রাখার একটা উদ্যোগ। শুধু এই দিকটাতেই, মানে ক্ষমতাটা যাতে হাতে রাখতে পারে, রাজনৈতিক ক্ষমতা যাতে হাতে রাখতে পারে, তার জন্যই আমাদেরকে বাংলা ভাষার নামে বিভাগ করে আমাদেরকে এনআরসির মাধ্যমে। তারপর দেখুন আপনি 2018 সালে রাজ্যের বিত্তমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে 2011 লোকগণনা হয়েছে, সেই লোকগণনায় 48.38% অসমিয়া ভাষী এবং 28.32% বাংলা ভাষী। 2011 এটা আগে ছিল, 2011 সেটা হ্রাস পেয়ে হয়েছে 48.32% অসমিয়া ভাষী এবং 28.92% বাংলা ভাষী। অর্থাৎ বাংলা ভাষীর সংখ্যা বেড়েছে। আপনারা দেখুন 2011 সালে বরপেটা ডিস্ট্রিক্টে 70% মুসলিম, প্র্যাকটিক্যালি তারা অসমিয়া ভাষী, এবং 30% হিন্দু ভাষী, মানে বাংলা ভাষী, হিন্দু। তো এই হিন্দুর মধ্যে মাত্র 15% বাঙালি। বরপেটার জেলায় মাত্র 15% বাঙালি, অথচ দেখা গেছে সেখানে 48% বাংলাভাষী বরপেটা জেলায়। অর্থাৎ বাংলা ভাষা কোত্থেকে আসলো, বাড়লো কোত্থেকে? ধুবড়িতেও বাংলাভাষীর সংখ্যা বেড়েছে। সুতরাং এটা
উগ্র জাতীয়তাবাদী যারা চিন্তা চর্চা করে আসছে গত 40 বা 50 বছর ধরে, আমি সমস্ত অসমিয়া এবং বাঙালির মধ্যে একটা খুব সুসম্পর্ক ছিল, তাদের প্রতি সম্মান জানিয়ে আমি বলবো যে যারা উগ্র জাতীয়তাবাদী চিন্তা করে তাদের মাথায় এটা স্ট্রাইক করেছে এবং আমরা সংখ্যালঘু হতে চলেছি। এর জন্য জোর করে হলো, যেটা আমরা সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে গত 9 নভেম্বর কলকাতা প্রেস ক্লাবে আমি এবং আমার সভাপতি দীপক দে একটা সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম যে প্রায় 30 লক্ষ বাঙালি হিন্দুকে রাষ্ট্রহীন করার একটা চক্রান্ত চলছে। তার মানে বাঙালি হিন্দুরা কোনোদিনই লোকগণনায় নিজেদের মাতৃভাষাটাকে পাল্টিয়ে অসমীয়া ভাষী কোনোদিন লেখান নাই। সুতরাং এটা তাদের বদ্ধমূল ধারণা হয়েছে যে বাঙালিরা কোনোদিন অসমীয়া ভাষা সংস্কৃতি গ্রহণ করবে না। সুতরাং বাঙালি হিন্দুদেরকে রাষ্ট্রহীন করার একটা প্রক্রিয়া চলছে। আপনি দেখুন যেটা এনআরসি হচ্ছে তার মধ্যে আমরা 3Dতে ফেসে গেছি। একটা হচ্ছে ডিভোটার, ডিক্লেয়ার্ড ফরেনার্স, ডিটেনশন ক্যাম্প, এবং সব কিছুর শেষে কিন্তু ওই ডিটেনশন ক্যাম্প। ডিভোটার বানানো হচ্ছে প্রথমে, ডিভোটার কিন্তু রাজ্য সরকার বানায়, এটা ফরেনার্স ট্রাইব্যুনালে বানায় না। ডিভোটারটা সার্কেল অফিস থেকে যায়, সার্কেল অফিস থেকে যায় ইলেকশন অফিসে, ইলেকশন অফিস তখন এটাকে বর্ডার ডিপার্টমেন্টে পাঠায়, বর্ডার ডিপার্টমেন্ট তখন এটা ফরেনার্স ট্রাইব্যুনালে পাঠায়। সুতরাং ডিভোটার, তারপর ট্রাইব্যুনালের মাধ্যমে ডিক্লেয়ার্ড ফরেনার্স, তারপর ডিটেনশন ক্যাম্প। অর্থাৎ যতই কাগজপত্র থাক আমাদের কাছে ভারতীয়ত্বের, কিন্তু সেগুলোকে ইগনোর করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেব। যার জন্য আপনার ডিটেনশন ক্যাম্পে মারা গেছে শশী সরকার, প্রায় তার 80 বছর। আমি একটা মেমোরেন্ডাম লিখে এনেছি, যেটা আমরা ফেডারেশনের পক্ষ থেকে দিল্লির নেতৃত্বের কাছে, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে দেবো। ডিটেল লেখা আছে, 5 মিনিট সময় লাগবে, আমাকে অনুমতি দিলে আমি পড়ে শোনাবো। তারপর নগেন দাস, নন্দলাল দেব, ভারতীয় নাগরিক, 1966-এ ওনাদের সিটিজেনশিপ সার্টিফিকেট আছে, এবং 1969-এ জমি কিনেছে। কিন্তু গত 1990 সালে তাকে ফরেনার্স ট্রাইব্যুনাল একপক্ষীয়ভাবে বিদেশি ঘোষণা করেছিল। কিন্তু গত এবছর 16 মার্চে তাকে গ্রেপ্তার করে তেজপুর ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে, এবং গত এই পরশুদিন 26 তারিখে তাকে দেখা করে আমার নওগাঁ, আমার বাড়ির সামনে, আমি তার সঙ্গে দেখা করে জেলের পরিস্থিতি কি সমস্ত কিছু জেনে এসেছি। 26 তারিখে গুয়াহাটি হাইকোর্টের নির্দেশের মাধ্যমে তাকে রেহাই। অর্থাৎ একজন ভারতীয় নাগরিক কীভাবে ষড়যন্ত্রমূলকভাবে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে। কাউকে 7 বছর ধরে ডিটেনশন ক্যাম্পে রয়েছে, তাদের কাগজপত্র রয়েছে। তারপর সুইসাইড করেছে, 40 জন সুইসাইড করেছে। প্রকৃত ভারতীয় নাগরিক, তাদের কাছে কাগজপত্র আছে। আপনি দেখুন সুরেন্দ্র বর্মন, যিনি শ্রীরামপুরে থাকেন, তার বয়স, তার বাবাকে অসম সরকার 1968-এ ভূমি দিয়েছিল, জমি দিয়েছিল, মানে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসনের জন্য জমি দিয়েছে। জমির কাগজপত্র 1968-এ আছে, 71-এর লিগেসি ডাটা আছে। অথচ মানে ট্রাইব্যুনালে গিয়ে এই হয়রানি যে হয়, হয়রানিটা বিশেষ করে ট্রাইব্যুনালে যে টাকা পয়সা খরচা হয়, উকিল ধরতে হয়, যে সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা কীভাবে খাবে সে চিন্তা করতে হয়, সে ট্রাইব্যুনালে এত খরচ করতেই করবে। তারপর বিভিন্ন টেনশনে তারা সুইসাইড করছে। আজকে অ্যাডভোকেট নীরদ বরণ দাস, বিনয়চন্দ্র চন্দ, বিমলচন্দ্র চন্দ, গোপালচন্দ্র দাস, সুরেন্দ্র বর্মন, দীপক দেবনাথ, প্রকৃত ভারতীয়, প্রত্যেকেই কিন্তু আত্মহত্যা করছে। কারণ এই ট্রাইব্যুনালের জ্বালায়, আইনের মার পেঁচে তারা আত্মহত্যা করছে। এদের দায়িত্ব কে নেবে? রাজ্য সরকার কি এটা তদন্ত করতে পারে না যে কেন তারা আত্মহত্যা করছে, কিভাবে, কেন? এটা কি তদন্ত রাজ্য সরকার করতে পারে না? আমি কংগ্রেস বিজেপি কাকে সমালোচনা করতে পারি না, যেই সরকার আছে কেন্দ্রে এবং রাজ্যে, তারা তো এই যে আত্মহত্যা যারা করছে তাদের বিরুদ্ধে একটা তদন্ত করে একটা সংশ্লিষ্ট মেম্বারদের একটা নির্দেশ দিতে পারে, সেটা তো করছে না। তারাপদবাবু বলেছিলেন রাষ্ট্রসংঘের কথা, তারাপদ বিশ্বাস মাননীয়, কলকাতার আমরা বাঙালি, প্রভাত রঞ্জন সরকারের বাংলা ও বাঙালি, ওই বইটা আমি পড়েছিলাম, প্রায় 800 পেজের ভলিউম, দুটো আমি পড়েছিলাম। বাংলা ও বাঙালির রার সভ্যতা সম্পর্কে আমি শুনেছি। রাষ্ট্রসংঘের কথাটা উনি সঠিক বলেছিলেন। আমি 1993 সালের 14 অক্টোবর আসামের রাজ্যপাল লোকনাথ মিশ্রের মাধ্যমে তদানীন্তন প্রধানমন্ত্রী প্রয়াত পিভি নরসিংহ রায়ের কাছে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম, এবং ডাইরেক্ট কপিটা আমি দিয়েছিলাম ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস জেনেভা, মিস্টার বাউট্রোস গালি, দি দেন সেক্রেটারি জেনারেল। ওনারা আমাকে জানাইছিল, 1993-তে জানিয়েছিলেন। আমি একটা ক্লজ পড়ে শোনাচ্ছি। If you wish to bring your allegations relating to India to the attention of the pertinent United Nations organs, you would be advisable to provide more details concerning the Bengali-speaking minority in Assam.
In the first place, it would be necessary to carefully specify whether the persons concerned as 1. Migrant workers, 2. Refugees or Indian citizens. You should clearly indicate which of these 3 categories have been victims of human rights violations. সুতরাং এটা অ্যাকসেপ্ট করবে। আমার কাছে দুটো বই পাঠিয়েছে, ল বুকস, ওরা পাঠিয়েছে 3 নম্বর এবং 7 নম্বর, যেটা 1503 প্রসিডিউরের আন্ডারে আমরা এটাকে হিউম্যান রাইটসে ভায়োলেশন। আমাদের কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশন ছাড়া আমাদের যদি ওই দিকটা ছেড়ে আমরা ভাবি, আমাদের কিন্তু আমরা সফল হব না। এই জন্য যে আমাদের যুগসংঘ পত্রিকার সম্পাদক অরিজিৎ আদিত্য লিখেছেন, একটা বই লিখেছেন, রাষ্ট্র যখন নিপীড়ক। রাষ্ট্রই যদি আমাদের বিরুদ্ধে যে আমরা বিচারটা পাবো, তোমরা যদি জাস্টিস না পাও, দেন উই উইল অ্যাকসেপ্ট ইউর এলিগেশনস। আমরা যদি সুপ্রিম কোর্ট থেকে আমরা ন্যায় বিচার পাই না মনে হয়, তখন আমরা কেসগুলো অ্যাকসেপ্ট করব। সুতরাং আমি এই অর্গানাইজেশনকে, আজকের উদ্যোক্তাদের বলবো, তারা যেন এই দিকটা ভালো বড় লয়ারের সঙ্গে আলোচনা করে আমাদের কাছে। তখন আমার 93-তে আমাদের কাছে এত ডকুমেন্ট ছিল না, কারণ এত ডিভোটার হতো না। এত ডিভোটার তো 1997 থেকে শুরু হয়েছে, অগপ আমল থেকে, এবং এত কাগজপত্র আমার কাছে ছিল না, যার জন্য আমি আর এরপরে যেটা মোর ক্রোনোলজিক্যালি আমাকে দিতে বলা হয়েছিল আমি দিতে পারিনি। হ্যাঁ, এবং আমি আজও ওয়েট করছি যে ডোমেস্টিক ল আমাদেরকে কি বলে। ডোমেস্টিক ল যদি এই 40 লক্ষ লোকের যদি ডোমেস্টিক ল আমাদের সুপ্রিম কোর্ট যদি আমাদেরকে জাস্টিস না দেয়, তখন কিন্তু আমাদের রাস্তাটা খুলে যাবে ইন্টারন্যাশনাল কোর্টে যাওয়ার, মানে আই মিন ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস। তারপর আমাদের যেটা লিখেছি, that Bangladeshi problem is one of the biggest problem in Assam, and in some adjacent states there are several acts, laws present to deal with this problem. There are 100 tribunals at present in Assam to deal with this problem, detecting Bangladeshis, keeping them in several detention camps with a view to deport them to Bangladesh. In this regard, your kind attention to draw the recent notification dated 7th September 2015 issued by the Home Ministry to grant asylum citizenship to the Bengali Hindus migrants from Bangladesh subjected to religious persecution there. Now, opinion of a large section of people is that this is a political move timed perfectly to garner political mileage. That at an age when human rights activists are busy in helping the people out of distress and injustice here in Assam, these people have fallen prey to 3Ds. আচ্ছা, যাই হোক, আপনার ইকোনমিক সোশিয়াল, হ্যাঁ, Shashi Sarkar 85, a poor peasant of Tulsijora village under Chirang district, died in Goalpara detention camp on December 7, 2018. This Hindu Bengali old man was sentenced as a foreigner 1.5 years ago and was thrown into the detention camp. According to the family member of Shashi Sarkar, he possessed all bona fide and legal documents, yet he was framed as foreigners. তার মানে একজন ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও কিভাবে রাষ্ট্রযন্ত্র আইনের মাধ্যমে বিদেশি সাজানো হচ্ছে, তার নিদর্শন হচ্ছে আসাম। কারণ আমি এই পুরো মেমোরেন্ডামটা এখন পড়ব না, সময় কম, আমার অনেক আরও বক্তা রয়েছেন। তো সুতরাং অসমের যন্ত্রণা, অসমের বাঙালির যন্ত্রণা, যারা আমরা অসমে থাকি, আমরা ভুক্তভোগী, আমরা বুঝি আজ কিভাবে গরিব মানুষগুলো, নিরক্ষর গরিব মানুষগুলো, যারা আইন সম্পর্কে কিছু বোঝে না, আদালতের চৌখাটে যেতে ভয় পায়, তাদেরকে এই বড় বড় কঠিন কঠিন ইংলিশ শব্দ দিয়ে কিভাবে অত্যাচার করা হচ্ছে, সেটা হচ্ছে আসাম। আমরা আবেদন করব, আপনারা সারা ভারতবর্ষে যারা রয়েছেন জ্ঞানী গুণী ব্যক্তি, এবং আরও লোক চাই এই আন্দোলনে সামিল হওয়ার জন্য, তারা সবাই এসে আসামের বাঙালির পেছনে দাঁড়ান এবং আমাদের যে সমস্যা, সে সমস্যাটা সমাধান করার জন্য এগিয়ে আসুন। তা 40 লক্ষ যেটা বিদেশি, সেটা 27 লক্ষ জমা পড়েছে আবেদন, সেটা আবার কতটা গ্রহণযোগ্য হয়, তা আমরা একটা মোটামুটি টার্গেট করেছি যে 30 লক্ষ বাঙালিকে রাষ্ট্রহীন করবে। এটা আমাদের বদ্ধমূল ধারণা, কারণ অঙ্ক বলছে নইলে মানে একটা জাতিকে তো বলি দিতে হবে সংখ্যাগুরু হয়ে থাকার জন্য, সুতরাং সেটা বাঙালি। এবং ওখান থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি,
তারই আমাদের সমাধান সূত্র খুঁজতে হবে। আমরা না না, আমরা আসাম থেকে আমাদের যেটা সীমিত সাধ্য, অসমে আমাদের সংগঠনের যেটা সীমিত সাধ্য, এটা তো প্রেস মিট না, এটা তো প্রেস মিট না। পরে পরে এটা তো প্রেস মিট না, আমি ব্যক্তিগতভাবে আপনাকে পরে বলে দেব। তো সুতরাং আমি আমার এই আবেদন রেখে সবার কাছে যে আসামের বাঙালির পাশে দাঁড়ান। আজকে সারা বাঙালি ছাত্র সংস্থা যে উদ্যোগ নিয়েছে, গত 30 বছর ধরেই আমরা দিল্লি আসা যাওয়া করছি, বাঙালির সমস্যা নিয়ে বলছি, কিন্তু আমাদের এখানে একটা বেস ছিল না। আজকে যেটা চন্দন চ্যাটার্জি যেটা করেছে তা ধন্যবাদের যোগ্য, আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই তাকে। এবং এভাবেই সারা ভারতবর্ষের সঙ্গে দিল্লিতে বসে যদি অন্যান্য রাজ্যের সঙ্গে যোগাযোগ করে একটা সংগঠন করা যায় বা একটা ন্যাশনাল একটা রূপ দেওয়া যায়, মানে ভালোভাবে শক্তিশালী, সেটা আমার আবেদন রেখে আজকে আমার এই বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।